হাবিব সাহেবের স্ত্রী আমার বাড়িতে কয়েকবার এসেছে। প্রতিবার আপনার জন্য কিছু না কিছু নিয়েই আসতো। বলতো আমাদের বিয়ের কোনো উভঢৌকন লাগবে না, কেবল আপনাকে দিলেই হবে। শুধু কি বলতোই, বলো যে অনুনয় বিনয় করত। ইমামার অফিসে একদিন তার ছেলেকেও নিয়ে গিয়েছিল। ছেলেও মায়ের সাথে আমাদের বাড়িতে এসেছিল। ছোট থেকেই আমার সামনে বড় হয়েছে। সালার উঠোনে চৌকিতে বসে মাথা নিচু করে লাল ইটের ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ করে সাইদা আমার আলোচনা শুনে যাচ্ছে। বিগত আধা ঘন্টা ধরে সে এভাবেই চুপচাপ বসে আছে। তার নীরবতা সাইদা আম্মাকে ভীষণভাবে উত্তেজিত করছে। দুর্ভাগা হু হ্যাঁ কিছুই বলছে না। বলতে চাইলে একেবারেই বলে দেয় যে আপনি আপনার এমন গুণধর মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে আমাকে সম্মানিত করেছেন, কিংবা এটাই বলে দেয় যে অনেক গুণবতী আপনার মেয়ে। তিনি কথার ফাঁকে ফাঁকে ধারাবাহিক ফুঁসছেন। আজ রবিবার। সালার ইমামার সাথে ভোরে বাকি জিনিসপত্রগুলোর একটা ব্যবস্থা করতে এসেছে। ইলেকট্রনিক্স ও অন্যান্য জিনিস কিছু ধাতব্য সংস্থায় পাঠানোর ব্যবস্থা করেছে। ইমামা এতে কোনো আপত্তি করেনি, কিন্তু সাইদা আম্মাকে তাদের দুজনের কেউ বলেনি যে এই জিনিসগুলো তাদের বাসায় নয়, বরং অন্য কোথাও যাচ্ছে। বিকেল হয়ে আসছে। তারা সব কিছু গুছিয়ে ওখানে রোদে পাতা একটি চৌকিতে বসে পড়ল। ইমামা রান্নাঘরে ইফতারি তৈরি করছে। তারা আজ এখানেই ইফতারি করবে। রোদের কারণে সালার তার সোয়েটার খুলে চৌকির এক কোণে রেখে দিল। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে মুখের হালকা ঘাম মুছল। এটি ছিল ইমামার বিয়ের প্রস্তাবের চতুর্থ উপখ্যান। বাটিতে আটা গুলতে গুলতে ইমামা রান্নাঘরের জানলা দিয়ে উঠোনে বসা সালারকে দেখে। বেচারার প্রতি ইমামার দয়া হলো। রান্নাঘর থেকেই সে সাইদা আম্মার সমস্ত কথা শুনতে পাচ্ছে, আর সেই কথাগুলো কতটা আপত্তিকর তাও সে অনুমান করতে পারছে। 3 বার ইমামা বিভিন্ন বাহানায় সাইদা আম্মাকে ওখান থেকে সরানোর চেষ্টা করলো আলোচনার প্রসঙ্গ পাল্টাতে, কিন্তু সে রান্নাঘরে ফিরে আসতেই বাইরের উঠোনে আবারও একই আলোচনা শুরু হতো। অনেক উঁচা লম্বা যুবক, আমার চেয়ে আধা ফুট উঁচাই হবে। হাবিব সাহেবের ছেলের দৈহিক বর্ণনা দিতে দিতে সাইদা আম্মা মাত্রাতিরিক্ত সর্বোচ্চ চূড়া স্পর্শ করেছিলেন। সালার নিজেই 6 ফুট 2 ইঞ্চি, তার চেয়ে আধা ফুট উঁচা মানে প্রায় 6.25 ফুট। পুরো লাহোর শহরে এমন ছেলে পাওয়া অসম্ভব নয়, তবে জটিল অবশ্যই। আম্মা জিরা খুঁজে পাচ্ছি না। মা জানালায় উকি দিয়ে সাইদা আম্মাকে ডাকলো। এটি ছাড়া ওনাকে ভেতরে আনার অন্য কোনো পথ নেই। আরে বেটা, ওখানেই তো যেখানে সবসময় থাকে। জিরা আবার কোথায় যাবে? সাইদা আম্মা উঠতে উঠতে বললেন। ইমামা জিরার কৌটা তরকারির ছুরিতে ফেলে দিল। কিছুক্ষণ সে সাইদা আম্মাকে জিরা খোঁজায় ব্যস্ত রাখতে চাচ্ছে, তারপর আরও কিছু কাজ ধরিয়ে দেবে ওনাকে। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পরিকল্পনা করছে, মৌলভী সাহেবের কাছ থেকে পানি পোড়া এনে দেব তোমাকে, ওটাই সালারকে পান করিও, এতে তার মন নরম হবে। সাইদা আম্মা রান্নাঘরে ঢুকতে ঢুকতে যা বললেন তা শুধুই ইমামা নয়, উঠোনে বসে থাকা সালারও শুনতে পেল। কেন, কি হয়েছে? ইমামা চমকে জিজ্ঞেস করে। সে এখন আলু কেটে কেটে পাত্রে রাখছে। কেমন পাষাণ মন তার। একটা কথায় যদি সহমত পোষণ করত। তিনি এখন হতাশা প্রকাশ করছেন। আম্মা, আপনি যদি এসব কথা বলেন তাহলে সে কিভাবে সহমত প্রকাশ করবে? এসব কথা আর বলবেন না, তার খারাপ লাগে হয়তো। ইমামা চাপা স্বরে সাইদা আম্মাকে নিষেধ করে। কেন বলবো না? সেও জানুক আমাদের মেয়ে কোনো ফেলনা জিনিস নয়, লাখে এক। এই জিরা কোথায় গেল? সাইদা আম্মা কথা বলতে বলতে জিরার কৌটা হারানোর দুশ্চিন্তায় পড়ে গেছেন। আমি আপনাকে বললাম না, সে এখন আমার সাথে ভালো ব্যবহার করে। ইমামা আম্মাকে বোঝালো, তুমি অনেক ধৈর্যশীল বেটা।
আমি কি জানি না? আমার সামনেই তো কোনো কথা বলে না সে তোমার সাথে, আড়ালে আর কি করে? সাইদা আম্মা বশীভূত হলেন না। উঠোনের চৌকিতে বসে সালার জুতো খুলে ফেলে, মাথার নিচে সোয়েটার রেখে চৌকিতে চিত হয়ে শুয়ে পড়ে। ভেতর থেকে সাইদা আম্মা ও ইমামার কথার আওয়াজ এখনও আসছে, কিন্তু সালার এখন ওদিক থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে। লাল ইটের দেয়ালে ছড়ানো সবুজ তৃণগুল্মের দিকে তাকিয়ে আছে। রোদ এখন পড়তে শুরু করেছে, কিন্তু তাতে এখনও তাপ রয়ে গেছে। সামনের কোনো বাড়ির ছাদ থেকে কয়েকটি কবুতর উড়ে উঠোনের ওপর দিয়ে চলে গেল। সেগুলোর মধ্যে একটি কবুতর উঠোনের দেয়ালে বসে পড়ে। দীর্ঘ একটি সময় পর রোদে শুয়ে সে এমন প্রশান্তি অনুভব করছে। মূলত রোদে প্রশান্তি ছিল না, প্রশান্তি ছিল জীবনে। সে দু চোখ বন্ধ করে ফেলে। কয়েক মুহূর্ত পর চমকে চোখ খুলল। ইমামা নিঃশব্দে তার মাথার নিচে একটি বালিশ রাখার চেষ্টা করছে। তাকে চোখ খুলতে দেখে ইমামা ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে বলে, এভাবে তোমার ঘাড় ব্যথা করবে। সোয়েটার সরাতে সরাতে বলে। সালার চুপচাপ বালিশ মাথার নিচে নিয়ে নিল। ইমামা তার সোয়েটারটি ভাঁজ করে কাঁধে ফেলে ভেতরে চলে গেল। এমন আদর ভালোবাসার কথা তো সে কখনো ভাবেনি। এমন আদর ভালোবাসা সে চায়ও নি। জীবনসঙ্গী করার ইচ্ছে ছিল, তাকে পেয়েছে। আর কিছু পাক বা না পাক, সে পুনরায় চোখ বন্ধ করে ফেলল। ঘুমিয়ে পড়েছে কি? সাইদা আম্মা জানালা দিয়ে ইমাকে দেখে তাকে ভেতরে আসতেই জিজ্ঞেস করলেন, জি ঘুমাচ্ছে। আচ্ছা, আমি তো ভেবেছিলাম তাকে আরেকটু বোঝাবো। এ ঘুমিয়ে কেন পড়ল? সাইদা আম্মা হতাশ ও উদ্বেগ দুটো একসাথেই হলো। ক্লান্ত হয়ে পড়েছে আম্মা। আপনি তো দেখলেনই কত কাজ করলো সে। মজুদদের সাথে মিলে জিনিসপত্র উঠালো। গতকালও বাসায় অনেক কাজ করেছে। ইদানিং ব্যাংকেও অনেক ব্যস্ত থাকে। ইম্মা নিচু স্বরে সাইদা আম্মাকে বলে চলেছে। রান্নাঘরের জানালা সে বন্ধ করে দিল। সালারের ঘুম কেমন কাঁচা সে জানে। হ্যাঁ, কিন্তু ইমামা সাইদা আম্মাকে আস্তে করে থামালো। আম্মা আস্তে কথা বলুন, সে আবার উঠে যাবে। দেখো বেটা, তুমি কতটা খেয়াল রাখো ওর। আর সে? সাইদা আম্মা বিমর্ষ হলেন। ইমামা ভেতরটা এখন পুড়ে যাচ্ছে। সালারের ব্যাপারে সে সাইদা আম্মার কাছে ওসব গীবত না করলে সাইদা আম্মা তাকে এখন বিশ্বাসযোগ্য মনে করতেন। কিন্তু এখন সমস্যা হলো, তাকে লাখো বিশ্বাস দেওয়া সত্ত্বেও না জানি তার মনে সালারের প্রথম স্ত্রীকে নিয়ে কি কি ভাবনা জেগে আছে। সেসব ভাবনা তাকে দুশ্চিন্তা ও আশঙ্কায় ফেলে রাখে। তার এখন মনে হয় ইমামা নিশ্চয়ই তার কাছে কিছু না কিছু লুকায়। সালারের সাথে সে এতটাও ভালো নয় যতটা ভালো সে এখানে দেখায়। এই সন্দেহের কারণ ইমামার ব্যাপারে বলা গল্পগুলোতে সালারের এমন নির্লিপ্ত নীরবতা। অথচ তার এমন সব কথার কারণেই সালার চুপ থাকে। এই সম্পূর্ণ পরিস্থিতিতে ইমামা একটি জিনিস শিখেছে, আর তা হলো নিজের স্বামীর ব্যাপারে অন্য কারো কাছে অভিযোগ করা উচিত নয়। তার মুখ নিঃসৃত কিছু শব্দের কারণে এখন দুজনকেই চরম মূল্য দিতে হচ্ছে। রক্ত কোথা থেকে ঝরছে সালার অনুমান করতে পারল না, কিন্তু তার হাতে রক্ত লেগে আছে। সে যন্ত্রণাকাতর ও ভীত সতস্র হয়ে হাতের দিকে তাকিয়ে আছে। তারপর ঝুঁকে পরনের সাদা জামার দিকে তাকালো। তার পোশাক নিদাক ঝলমলে। পুনরায় হাতের রক্ত ও দেহের যন্ত্রণার কারণ সে বুঝতে পারল না। তার মুঠো থেকে রক্তের কয়েক ফোঁটা তার সাদা পোশাকে এসে পড়ে। সালার আসরের সময় চলে যাচ্ছে, নামাজ পড়ে নাও। সে হড়বড় করে উঠল। ইমামা তার পাশে দাঁড়িয়ে তার কাঁধ নাড়াতে নাড়াতে তাকে জাগাচ্ছে। সালার প্রথমে চারপাশে তাকায়, তারপর উভয় হাতের দিকে। তালু একদম পরিষ্কার, এলোমেলো নিঃশ্বাস নিচ্ছে সে। ইমামা তাকে নাড়া দিয়ে চলে গেল। সালার উঠে বসে। এটা স্বপ্ন ছিল। চৌকিতে বসে স্বপ্নটি
মনে করার চেষ্টা করতে করতে কয়েকটি আয়াত তেলাওয়াত করতে লাগলো। বহুদিন পর সে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখল। উঠোনের রোদ এখন ঢলে পড়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে সে ঘড়ির দিকে তাকায়। আসরের জামাতের সময় চলে গিয়েছে। এখন তাকে ঘরে নামাজ পড়তে হবে। পায়ের মোজা খুলতে খুলতে সে প্রশ্নটি নিয়ে দুশ্চিন্তা করতে লাগে। ইম্মা ততক্ষণে তার সোয়েটার ও অজুর জন্য স্যান্ডেল নিয়ে এসেছে। শরীর ঠিক আছে তোমার? তাকে সোয়েটার দিতে দিতে ইম্মা এই প্রথম তার মুখের দিকে তাকালো। তার চেহারা লাল মনে হলো। সে সালারের কপালে হাত রেখে তার তাপমাত্রা পরিমাপ করে। জ্বর নেই, রোদে শোয়ার কারণে হতে পারে। সোয়েটার পরতে পরতে সালার তাকে বলে। ইম্মাকে তার কাছে কোনো গভীর চিন্তায় নিমগ্ন মনে হলো।